আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। খানাকুলে এসে সফল কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার হওয়ার দিশা দেখালেন আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম। খানাকুলে রামনগর অতুল বিদ্যালয়ে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে এক সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন একজন সফল ইউটিউবার আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম। সস্ত্রীক উপস্থিত হয়ে তিনি এই আয়োজনের প্রধান উদ্যোক্তা এই স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্যকে সাধুবাদ জানান। এদিন তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। এরপর আরামবাগ টাইমসের প্রতিনিধি নবকুমার সাঁতরার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তার সাংবাদিকতার পেশা থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে বর্তমানে একজন ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয় তুলে ধরেন। এই মুহূর্তে তার চ্যানেলে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, আর এর সব কিছুই যে খুব মসৃণ পথে ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি এই যে জায়গায় পৌঁছতে পেরেছেন এবং এর জন্য কি করতে হবে, কি করা উচিত, কি লক্ষ্য হওয়া উচিত, যারা ইউটিউবার হিসেবে সফল হতে চান তাদের জন্য তার সহজ সরল ভাষায় তা ব্যক্ত করেন। কি বললেন শুনতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল আরামবাগ টাইমসের পর্দায়। নবকুমার সাঁতরার রিপোর্ট। দাদা অর্থাৎ ছবিগুলো আমাদের সকলের টিভিনি মানে খানাকুলের তোমরা হয়তো নাম শুনে থাকবে এক সময়। আমাকে কজন চেনো আগে বলো তো দেখি, আত্মলোক। কিন্তু আমি জানি এখন এই খবরের ব্যাপারটাও স্টুডেন্টরা স্কুল লেভেলে দেখতে শুরু করেছে, তো সেই জন্য আরামবাগ টিভি হয়তো চলে আসে। অমিত আঢ্য, আমি আবার অমিত দাই বলি, আমাকেও দাদা বলে, আমি ওকে দাদা বলি, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, মানে এমনই কাছের মানুষ, খানাকুলের সঙ্গে আমাদের যোগসূত্র আছে, আর অমিত আঢ্যর সঙ্গে ওনার বাড়িতে যাওয়া আছে। আমাকে একদিন গত সপ্তাহে সম্ভবত একদিন বললেন যে আমার এখানে একটা প্রোগ্রাম আছে, আসতে হবে। তো অমিত আঢ্য বলছেন, আমি যাই না কোথাও সহজে। তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য রামনগর অতুল বিদ্যালয়ে এলেন, তো ছাত্রছাত্রীদের আপনি কি মানে বললেন কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে? না, এটা তো একটা খুব ভালো নতুন একটা সাবজেক্ট আসছে। কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরির ব্যাপারটা প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন এবং সেই মতো রাজ্যের সরকারও এগোচ্ছে। তো মানে আমার ভালো লেগেছে যে সাবজেক্টটা শুরু হওয়ার আগেই এই রামনগর অতুল বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন অমিত আঢ্য মহাশয় আমাকে বলেছিলেন যে একটা কনসেপ্ট যদি দেওয়া যায় কন্টেন্ট ক্রিয়েশন কী। তো আমার যেটুকু অভিজ্ঞতা আর কি, আরামবাগ টিভি যদিও আমরা নিউজে থাকি, তার উপরেই একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আমি যেটা মূলত বলেছি, এক হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট যে করা, সেটাতে আমার নিজের পছন্দের জায়গা কোনটা সেটা আগে বাঁচতে হবে এবং সেই সঙ্গে এটাও দেখতে হবে যে মানুষ সেটাকে কতটা পছন্দ করে। আর তিন হচ্ছে যে আমি যেটা করব সবাই যেটা করছেন সেটাই নাকি তার থেকে একটু একটু হাটকে একটু নতুনভাবে, এটা ভেবে এগোতে হবে, এটা আমি বলেছি। আর তারপরে বলেছি যে নিজের জায়গাটা কিন্তু সৎ থাকতে হবে। যদি নিউজে থাকি যেন কোথাও টাকা পয়সার কাছে কম্প্রোমাইজ না করে ফেলি, তাহলে তাৎক্ষণিক লাভ হবে, গোল কিন্তু ঠিকঠাক থাকবে না, মানে নির্দিষ্ট লক্ষ্যে বড় হওয়া যাবে না, এটা বলেছি। আর আমি দুটো ফর্মুলা সবসময় বলে থাকি, অন্যত্র এখানেও বললাম যে থিঙ্ক ডিফারেন্টলি, আলাদা করে চিন্তা করতে হবে, অন্য থেকে আলাদা কনসেপ্ট নিয়ে এগোতে হবে, তাহলে কিন্তু মানুষকে আকৃষ্ট করা যাবে। আর টাকার পিছনে ছোটা চলবে না, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে টাকা তার পিছনে ছোটে। সুতরাং সবসময় কোয়ালিটি ব্যাপারটার দিক দিয়ে বলার চেষ্টা করছি। আর কন্টেন্ট ক্রিয়েশনের যে সব গাইডলাইনগুলো আছে সেগুলো কিছু কেমন বলার চেষ্টা করেছি। কারণ একটা সময় না এই জার্নালিজম কোর্স যখন চালু হয়েছিল তখনও তার আগে কিন্তু এমনি নর্মালভাবে লোক গ্র্যাজুয়েশন পাস করে সাংবাদিকতা করতেন, পরের দিকে এই কোর্সটা এসেছিলো কারণ তার প্রয়োজনীয়তা অনুভব করা গেছে। তেমনি এটাও একটা সাবজেক্ট হিসেবে আসছে, স্কুলে কলেজে হয়তো স্টার্ট হবে। ভালো, কারণ এই কন্টেন্ট ক্রিয়েশনের নামে আবার অনেক এমন সব ঘটনা ঘটে যাচ্ছে তাতে বিপত্তি হয়ে যাচ্ছে। ফলে এর একটা না গাইডলাইন হওয়া উচিত, একটা প্যাটার্ন হওয়া উচিত, একটা শিক্ষা দেওয়া উচিত। যদি এইরকম একটা সিস্টেম সিলেবাসের মাধ্যমে করা হয় তাহলে আমার মনে হয় ছেলেটাও ঠিকঠাকভাবে কাজটা শিখবে,
ঠিকঠাকভাবে তারা শুরু করতে পারবে বা এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে নিজেদেরকে বিপদে ফেলবে না, এইসব। তবে একটা বিষয় আমি সাবধান করে দিয়েছি, কন্টেন্ট ক্রিয়েশন একটা গ্ল্যামার ওয়ার্ল্ড, লোকে দেখতে পাচ্ছেন, ভালো বলছেন, বাবা এসব করছেন, এইসব করতে গিয়ে যেন মূল স্রোত থেকে হারিয়ে না যায়। মানে পড়াশোনাটা করতে হবে, তার সঙ্গে এটা যদি মনে হয় যে আমি এটা বেটার করছি, তখন এটাকে পরের দিকে প্রফেশনাল হিসেবে নেওয়া যেতে পারে। কিন্তু ওটার জন্যে শুরু করতে গিয়ে সব পড়াশোনা লাটে উঠে গেল, এটা না। তো এর জন্য স্কুল কর্তৃপক্ষকে অনেক বেশি মানে বোঝানোর দায়িত্বটা নিতে হবে। এই আমি কতগুলো কথা বলেছি আর কি। ভালো উদ্যোগ ছিল আগে থেকে, খানাকুল এলাকা আমার অনেকটাই বেড়ে ওঠা এখানে আমাদের কর্মক্ষেত্রের দিকটা দিয়ে, তো খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার যে সাফল্য আজকে 1 মিলিয়ন 2 মিলিয়ন, তো আপনার ইউটিউবার থেকে একটা সাংবাদিক হতে গেলে মোটামুটি কি করতে হবে, তার জন্য যদি কিছু বলেন। ইউটিউবারটা আমার শেষ, আমি শুরু করেছি কিন্তু পুরো মেন স্ট্রিম মিডিয়া থেকে। হ্যাঁ, আমি কলকাতায় চলে গেছিলাম, এখান থেকে এইচএস দিয়ে ওখানে গ্র্যাজুয়েশন পাস করার আগে থেকে মিডিয়াতে খবর, এখন মেন স্ট্রিম মিডিয়া। তারপরে আস্তে আস্তে চাকরি ছেড়ে নিজের মিডিয়া করি, সেটাও কিন্তু এই আরামবাগ টিভি মেন স্ট্রিম মিডিয়া ছিল। কিন্তু আরামবাগ টিভির ওপরে অনেক ঝড় গেছে, কেস কাভারি হয়েছে, চ্যানেলের সব মালপত্র নিয়ে চলে গেছিলো, তাই আমি পরে অগত্যা ইউটিউবার হিসেবেই থেকে গেছিলাম ইউটিউবে। তখন আমি জানতাম না যে ইউটিউবে এত দর্শক বা ইনকামের ব্যাপার আছে। তো এটা অটোমেটিক্যালি আমি চলে এসেছি, মানে না চাইতেই চলে এসেছি ইউটিউবে। কিন্তু এসে দেখলাম যে ঠিকই তো আছে, চ্যানেল চালাতে গেলে অফিস করতে হবে, তার খাটানো আছে, অফিসের লোক আছে, স্টাফ আছে, সমস্যায় ফেলতে গেলে মানুষকে খুব সহজে ফেলা যায়, তার কেটে দিয়ে আর ইউটিউব মানে পুরো স্বাধীন ব্যবসা। তো স্বাধীনভাবে করতে গিয়ে আমি দেখলাম যে মানুষও গ্রহণ করছেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পাচ্ছি, আর মানুষ এখন মোবাইল অভ্যস্ত হয়ে পড়েছেন, টিভি দেখেন না। তো এটা করতে গিয়ে মানে আমি একজন ইউটিউবার হয়ে গেলাম, আর এই একেবারে অটোমেটিক্যালি। আমি কখনো ভাবিনি যে ইউটিউবার হয়ে যাব। সাংবাদিকতার জিনিসটা সেটা ছিল সাংবাদিকতা, তো আমার সেটাও অটোমেটিকভাবে চলে আসে। আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছি, হঠাৎ করে একটা খবরের কাগজ দেখে, মিডিয়ায় ভ্যাকেন্ট দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখান থেকে আমি কিন্তু সাংবাদিকতার কোনো কোর্স করিনি, কিন্তু আমি সাংবাদিক হয়ে গেছিলাম। এবার সাংবাদিকতা স্ট্যাবলিশমেন্ট যে ব্যাপারটা করতে গিয়ে আমাকে এমন কিছু খবর করতে হয়েছে, ওই যে বললাম না, থিঙ্ক ডিফারেন্টলি। আমি জীবনে এমন কিছু খবর করেছিলাম যে আমার হাউস আমাকে আর সেখান থেকে বসায়নি, যে না, সাংবাদিক হিসেবে কাজ করতে পারবে, ছেড়ে দাও। আমি কঙ্কাল চুরি দেখিয়েছিলাম, কীভাবে কঙ্কাল পাচার হয় এনআরএস থেকে। আমি মেডিকেল কোর্সে কীভাবে পয়সার বিনিময়ে ভর্তি হয় সে করেছিলাম, জল চুরি করেছিলাম। এসব করতে গিয়ে না কলকাতায় একটা আলাদা আইডেন্টিফাই, নিজেকে চিহ্নিত করে ফেলেছিলাম আমি সাংবাদিক হব। তো সেই হিসেবে মার্কেটে একটা নাম হয়ে গেছিলো, কাজ পেতে কোনো সমস্যা ছিল না। তারপর আমি পিক আওয়ারে কলকাতা টিভি থেকে ছেড়ে আমি নিজস্ব কাজে আসি। এখানে খানাকুল বার্তা, আরামবাগ পৌর বার্তা, আমতা বার্তা, তারপর আরামবাগ টিভি, এই করতে এসে গেছি। আমরা কি দেখতে পাবো খানাকুল বার্তা কি আবার চালু হবে? খানাকুল বার্তা তখন তো ওই প্রিন্ট মিডিয়া ছিল, এখন তো ডিজিটাল দাপট এসে গেছে, ফলে এখন আর প্রিন্ট মিডিয়া, তখন সেই সপ্তাহে একটা দুটো বেরোতো, মানুষ তাকিয়ে থাকতেন। আমি জানি খানাকুল বার্তা যখন এখানে বেরোতো, তখন আনন্দবাজারের থেকে আগে খানাকুল বার্তা মানুষ নিতেন, যে এখানে কী খবর আছে, আগে সেটা পড়তেন। কিন্তু এখন তো ডিজিটাল যুগ, সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে যাচ্ছে, ফলে এখন আর আমি আরামবাগ টিভি নিয়ে এখন অনেকটাই ওই দিকটা ব্যস্ত হয়ে পড়েছি, রাজ্যের বিশ্বের খবর নিয়ে, ফলে আমার পক্ষে আর নেই। আর আমি এখন কিন্তু ওয়ান ম্যান আর্মি আছি আর কি, ফলে এই মুহূর্তে আমার আর কোনো ইচ্ছে নেই। আর এখন অনেক মিডিয়া এখানে কাজ করছে, দেখা যাক ভবিষ্যতে যদি কিছু করা যায়। ধন্যবাদ। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।